গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৯৫ জন। লেবাননে ৩ শীর্ষ হামাস নেতাকে হত্যার দাবি দখলদার বাহিনীর। হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর ১ ঘণ্টার বৈঠক। ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় বলছে ইরান। তেহরানের হামলায় সামরিক স্থাপনা ক্ষতির কথা স্বীকার করল তেল আবিব। এবার ব্রিক্স সদস্য দেশগুলোর জন্য নতুন শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের, শিগগিরই কার্যকর। ডলারকে দুর্বল করতে জোট গঠনের অভিযোগ। ইউক্রেনে সামরিক সহায়তা সীমিত করছে যুক্তরাষ্ট্র, খবর গণমাধ্যমের। পুতিনের কার্যকলাপ নিয়ে কঠোর সমালোচনা ট্রাম্পের। ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট নয় বলছে ক্রেমলিন। এবং ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্সের মার্সেই শহর, বন্ধ বিমানবন্দর ও রেল স্টেশন। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৯, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গভর্নর। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৯৫ জন। তীব্র হয়েছে পশ্চিম তীরে দখলদারদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ। এদিকে লেবাননে ড্রোন হামলায় ৩ শীর্ষ হামাস নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সপ্তাহের মধ্যেই গাজায় সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির সম্ভাবনা ছাপিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। মঙ্গলবারও গাজার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনীর হামলার মুখে গাজা সিটির জয়তুন হাসপাতালের কার্যক্রমও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একই দিন পশ্চিম তীরের সাইর গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুখোশধারী দখলদারদের লাঠি হাতে দেখা যায়, আর ফিলিস্তিনিরা পাল্টা ইট পাটকেল ছোড়েন। ইসরায়েলি মানবাধিকার সংস্থা জানায়, হামাস ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ এবং সহিংসতা বেড়েছে আশঙ্কাজনক হারে। এদিকে লেবাননের ত্রিপোলিতে ড্রোন হামলায় মাহরান মোস্তফা বাজউর সহ আরও ২ জন হামাস নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলার ভিডিও প্রকাশ করে তেল আবিব দাবি করে, বাজউর লেবাননে হামাসের অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক চালাতেন এবং ইসরায়েলে রকেট ছোড়ার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। গাজা ইস্যুতে সোমবারের বিশেষ বৈঠকের পর মঙ্গলবারও হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। নির্ধারিত সময়সূচির বাইরে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন তারা। এ সময় গাজা ট্র্যাজেডি বলে আখ্যা দিয়ে যুদ্ধ থামানোর কথা বলেন ট্রাম্প। জবাবে নেতানিয়াহু বলেন, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের অভিযান এখনো শেষ হয়নি। জিম্মিদের মুক্তি, হামাসকে নিশ্চিহ্ন করা এবং গাজা দখলই এখন প্রধান লক্ষ্য বলে স্পষ্ট বার্তা দেন তিনি। এই ২ নেতার ওই বৈঠক থেকে খুব কম তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফলে রুদ্ধদ্বার এ বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজা ইস্যুর সমাধান চান তিনি। সপ্তাহের শেষ নাগাদ ২ মাসের যুদ্ধবিরতি ও কিছু জিম্মি মুক্তি চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। এদিকে লন্ডনে অবস্থানরত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, গাজা যুদ্ধ অবসানে জরুরি যুদ্ধবিরতির পাশাপাশি একমাত্র টেকসই সমাধান হলো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া। ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি ছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটনের সঙ্গে ৫ দফা বৈঠক সফল হলে ২ দেশের মধ্যে ট্রিলিয়ন ডলার বাণিজ্যের সম্ভাবনা ছিল বলেও মন্তব্য করেন তিনি। এর মধ্যে ওয়াশিংটন সফরে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে বৈঠকের বিস্তারিত কিছুই জানা যায়নি। এদিকে ১২ দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র যে ইসরায়েলের সামরিক স্থাপনা আঘাত হেনেছে তা প্রথমবারের মতো স্বীকার করেছে তেল আবিব। ১২ দিনের ইরান ইসরায়েল যুদ্ধ শেষে পরিস্থিতি থিত হলেও নতুন করে সামনে আসছে সংঘাতের প্রকৃত মাত্রা। মঙ্গলবার প্রথমবারের মতো এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা স্বীকার করেন যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, অত্যন্ত অল্প কিছু সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে, তবে এসব ঘাঁটি এখনও সচল রয়েছে বলেও দাবি করেন তিনি, যদিও তেল আবিব এ তথ্য এতদিন গোপন রেখেছিল। এর মধ্যে টেলিগ্রাফের এক প্রতিবেদন অনুযায়ী স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন ইরান অন্তত ৫টি ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে ছিল গোয়েন্দা কেন্দ্র ও একটি লজিস্টিক্স ঘাঁটি। ইসরায়েলি বিজ্ঞান ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ওয়েজম্যান ইনস্টিটিউট ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর তা আন্তর্জাতিক মহলে নজরে আসে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন 12 দিনের যুদ্ধ চলাকালীন ইরান বারবার কূটনৈতিক আলোচনার অনুরোধ করেছে, তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র বাঘেই সাফ জানিয়ে দেন তারা কোনো আলোচনার অনুরোধ করেনি। চলমান উত্তেজনার মধ্যেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর এটিই তার প্রথম সৌদি আরব সফর। বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে তেহরান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির ছায়ায় হামলা চালিয়ে বিশ্ব নিরাপত্তা ভঙ্গ করেছে। ন্যায়সঙ্গত সমাধানের প্রতিশ্রুতি ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব না বলে জানান তিনি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দফা বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, সেই পরোক্ষ আলোচনা সফল হলে দুই দেশই অর্থনৈতিক দিক দিয়ে লাভবান হতো। তেহরান ওয়াশিংটনের মধ্যে ট্রিলিয়ন ডলারের বাণিজ্যের সম্ভাবনা ছিল বলেও দাবি করেন তিনি। খুব শিগগিরই ব্রিক্স জোটের সদস্যগুলোর ওপর 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি অভিযোগ করেন ডলারকে দুর্বল করতেই এই জোট গড়ে তোলা হয়েছে। এছাড়া টানা আমদানিতে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। 2025 সালের মধ্যে $30,000 কোটি শুল্ক আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক মুদ্রার মানদণ্ড থেকে ডলারকে সরানোর উদ্দেশ্যেই ব্রিক্স জোট গড়ে তোলা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের বিরুদ্ধে মুদ্রা যুদ্ধে জড়ানোর অভিযোগে ভারতসহ ব্রিক্স জোটের সব সদস্য দেশগুলোর ওপর 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ব্রিক্স গঠিত হয়েছে ডলারকে দুর্বল করতে। তিনি আরও জানান, এই শুল্ক কার্যকর হবে 1 আগস্ট 2025 থেকে। এর মধ্যে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে বলে জানান তিনি। শুধুমাত্র ব্রিক্স জোটের সদস্য হওয়ার কারণেই দেশগুলোকে 10% শুল্ক দিতে হবে, আর তারা বেশি দিন সদস্য থাকতেও পারবে না। আমি মনে করি ব্রিক্স আমাদের জন্য বড় কোনো হুমকি নয়, তবে তারা ডলারকে ধ্বংস করে অন্য কোনো দেশের মুদ্রার বৈশ্বিক মানদণ্ডে নিয়ে আসার চেষ্টা করছে। একই দিনে ট্রাম্প ঘোষণা দেন, কপার বা তামার আমদানিতে 50% শুল্ক আরোপ করা হবে। বিদ্যুৎ, সামরিক সরঞ্জাম এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ ধাতুর উপর শুল্ক বাড়িয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোই লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণা দেওয়ার পরপরই নিউ ইয়র্ক মার্কেটে কপার ফিউচার্সের দাম 10% বেশি বেড়ে যায়। সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির ওপর শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওষুধের ক্ষেত্রে শুল্ক হার 200% পর্যন্ত হতে পারে বলে জানান তিনি। এছাড়া তিনি এও জানান, ওষুধ নির্মাতা কোম্পানিগুলোকে প্রস্তুতি নিতে প্রায় 1 বছরের সময় দেওয়া হবে। হোয়াইট হাউস বৈঠকে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চলতি বছরে এর মধ্যেই $10,000 কোটি শুল্ক আদায় করেছে এবং 2025 সালের মধ্যে এই পরিমাণ $30,000 কোটি পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই সময় চীন যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা সুসম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে খুবই ন্যায্য আচরণ করছে এবং সম্প্রতি তার দেশটির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। ট্রাম্প আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রায়ই যোগাযোগ করেন তিনি।